নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যদি ভালো না আছেন তাহলে ভালো হয়ে যান, কারণ আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটি সুখবর। সুখবরটি হলো এই যে আমাদের শুভজিৎ অ্যানিমেশনের একটি গল্প যেটার নাম গ্র্যানি, সেটা হিট করেছে 500 ভিউজ। মানে সত্যি 500টা ভিউজ আমাদের এই ভিডিওটা হিট করেছে। এটা আমাদের জন্য খুবই একটা বড় প্রাপ্তি। তাই তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা শুভজিৎ অ্যানিমেশনকে দেখেন প্রত্যহ। কিন্তু একটা প্রবলেম আছে, ছোট্টখাটো প্রবলেম। আমাদের চ্যানেলের 96% ভিউয়ার্সরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। এরকমটা কেন হচ্ছে? এরকমটা যত তাড়াতাড়ি সম্ভব বাগাতে হবে। আপনারা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে দিন। আজকের এই গল্পটা বলার আগে আপনাদেরকে বলে রাখি, এই গল্পটা রাশিয়ান স্লিপিং এক্সপেরিমেন্ট বইটার থেকে নেওয়া, মানে সিনেমাটার থেকে নেওয়া। এই গল্পটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, এটা সম্পূর্ণ রকমের কাল্পনিক। ঘটনাটি ঘটে জুন মাসের 1945 খ্রিস্টাব্দে। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 6 বছর পর 1945 সেপ্টেম্বর মাসে। সেই সময় আমাদের পৃথিবী মুষ্টিমেয় মানুষের ক্ষমতালোভী পরিহাসে দুটি দলে ভাগ হয়েছিল। একটি হলো ত্রিশক্তি, অপরটি মিত্রশক্তি। এই প্রেক্ষাপটেই যখন সমগ্র দুনিয়া একে অন্যের থেকে নিজেকে অনেক বড় হিসেবে প্রমাণ করতে চাইছিল, ঠিক সেই সময় ঘটে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট, যা হলো বহুল চর্চিত রাশিয়ান স্লিপিং এক্সপেরিমেন্ট। এই পরীক্ষার জন্য রাশিয়াতে ধরা পড়া জার্মানির নাৎসি দলের 5 জন সৈন্যকে ধরে আনা হয়। জার্মানির নাৎসি ছিল রাশিয়ার শত্রুপক্ষের লোক। রাশিয়ার বিজ্ঞানী গ্যারি ব্রামার রাশিয়ার মিলিটারি ফোর্সদের সাথে মিলে তাদের শক্তি বৃদ্ধি ও যুদ্ধের সুবিধার্থে আরও আক্রমণাত্মক ক্ষমতার বৃদ্ধির জন্য এক বিশেষ বৈজ্ঞানিক পরীক্ষার আয়োজন করে, আর সেই গবেষণার গিনিপিগ হিসেবে ব্যবহার করে সেই বন্দি সৈন্যদের। আমরা 5 জন বন্দি সৈন্যদের মধ্যে 3 জনের নাম জানতে পেরেছি। ফেলিক্স নাস্ট, যার বয়স ছিল 42 বছর, হান্স ব্যারেটিস, তার বয়স ছিল 29 বছর, আর 5 জন বন্দির মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছেলেটির নাম উলরিচ সাল্টস, সে ছিল মাত্র 19 বছরের বয়সী। তাদেরকে রাশিয়ান সৈন্যরা ধরে নিয়ে আসে সেই গবেষকের কাছে। তিনি সেই বন্দীদেরকে জানান যদি তারা এই গবেষণায় তাকে সাহায্য করে তবে তাদেরকে মুক্তি দেওয়া হবে, তারা তাদের দেশে ফিরতে পারবে, তাদের পরিবারের কাছে ফিরতে পারবে। তখন সমস্ত বন্দীরা তার কথায় রাজি হয়ে যায়, তাদের নিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু তারা জানতো না কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারা হতে চলেছে। সেই গবেষক জানান এই গবেষণা চলবে 30 দিন ব্যাপী। এই 30 দিনটা তারা যদি রাশিয়ান এই গবেষকের কথা মেনে চলে তবে তাদের কোনো রকম ক্ষতি করা হবে না। বিশেষ একটি শর্ত দেওয়া হয় তাদের, তা হলো জেগে থাকতে হবে। সে বন্দীদের শুধুমাত্র জেগে থাকতে হবে 30 দিন পর্যন্ত। তাদের আরও বলা হয় সেই ঘরে প্রয়োজনীয় খাবার মজুত করা আছে বাথরুমের ব্যবস্থা রয়েছে, মনোরঞ্জনের জন্য অনেক বইপত্র, নিউজ পেপার। তারা আরাম করে সেখানে থাকতে পারবে। তাদেরকে ফিজিক্যালি টর্চারও করা হবে না, ব্যাস না ঘুমিয়ে থাকতে হবে। আরও একটা কথা বলা হলো, এই গবেষণার জন্য একটি বিশেষ ধরনের গ্যাস ছাড়া হবে সেই রুমটিতে, তবে সেটি কোনো রকমই ক্ষতি করবে না সেই বন্দীদের। আসলে বলা ভালো, আসলে সেটি ছিল একটি গ্যাস চেম্বার। মিথ্যা বলা হয়েছিল সেই বন্দীদেরকে। সেই গ্যাসটি ছিল এক ভয়ঙ্কর বিষাক্ত গ্যাস, তার নাম জানা যায়নি। তবে এই গ্যাস ধীরে ধীরে প্রয়োগের ফলে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া করে মানব দেহে তারই পরীক্ষা চালানোর চেষ্টা হয়েছিল। আসলে এই গ্যাসটি খুব কম মাত্রায় সে বন্দীদের ঘরে দিতে শুরু করে বিজ্ঞানীটি, কারণ বেশি মাত্রায় প্রয়োগের ফলে তৎক্ষণাৎ মৃত্যু হতে পারত সে বন্দীদের। অক্সিজেন দেওয়া হয় শুধু সেই পরিমাণটুকুই যাতে মানুষরা বেঁচে থাকতে পারে, অর্থাৎ ছিল খুবই কম পরিমাণে। সে যুগে টেকনোলজি এত উন্নত ছিল না, তাই জন্য বন্দীদের পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে বিজ্ঞানী পদ্ধতি হিসেবে ব্যবহার করে মাইক্রোফোন বন্দীদের কণ্ঠস্বর বৈজ্ঞানিকের কাছে আর বৈজ্ঞানিকের কণ্ঠস্বর বন্দীদের কাছে পাঠানোর জন্য। সিসিটিভি ক্যামেরা তখনও আবিষ্কার হয়নি, তাই বন্দীদের কার্যকলাপ দেখার জন্য তাদের ঘরেতে একটা খুব মোটা কাচের জানালা লাগানো ছিল, তা খোলা যেত না। তা ছিল শুধুমাত্র অবজারভেশনের জন্য ব্যবহৃত হতো। প্রথম 5 দিন সব কিছু নর্মাল চলে। বন্দীরা শান্ত ব্যবহার করে এবং তারা নিজেদের মধ্যে নিজের জীবন কাহিনীর বর্ণনা শুরু করে একে অপরের কাছে।
যেমন প্রথম বন্দী জানায় সে অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। পরিবারের দুমুঠো খাবার দেওয়ার প্রয়াসে এই সেনাবাহিনীতে যোগ দেয় সে। দ্বিতীয় বন্দী জানায় সে একজন দক্ষ পাইলট, নাৎসি সেনাদলের অনেক উঁচু পোস্টে সে আছে। তৃতীয় বন্দী জানায় সে একজন চিকিৎসক, বহু সৈন্যের ক্ষতবিক্ষত দেহকে সে তার দক্ষ হাতের শল্য চিকিৎসার মাধ্যমে তাদেরকে সারিয়ে তুলেছে। চতুর্থ বন্দী জানায় সে নিতান্তই নাৎসি মনোভাবাপন্ন, তাই নিজেদের দেশের জন্যই সে যোগ দিয়েছে এই সেনাদলে। আর পঞ্চম তথা কনিষ্ঠ বন্দী উলরিচ সাল্টস জানাই সে এক অনাথ ছেলে। একটি অনাথ আশ্রমে সে ছিল। নাৎসি দলের বিভিন্ন লোকেরা সেখানে প্রায়ই আসা যাওয়া করত। যুদ্ধের সময় অনেক সেনার প্রয়োজন হয় তাই আশ্রমের বহু ছেলেকে তারা তাদের সেনাদলে ভর্তি করে, আর তাদের মধ্যে সে নিজেও একজন। এইভাবে একটা সপ্তাহ শান্তিপূর্ণভাবে কেটে গেল। কিন্তু অষ্টমতম দিনে হঠাৎ এক বিষয় নজর কাড়ল। ঘরের এতদিনের বন্ধুত্বপূর্ণ আবহাওয়া সেখানে যেন এক ধাক্কায় বদলে গেল। কনিষ্ঠতম বন্দীটি ছাড়া বাকি 4 জন একে অপরের সঙ্গে ঝগড়া, অশান্তি, এমনকি হাতাহাতিও পর্যন্ত করতে লাগলো। নবম দিনের সকালে আবার সব আগের মতো শান্ত হয়ে গেল। বিজ্ঞানী হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু তার এই মন শান্তি কিছু ঘন্টার মধ্যে মুছে গেল যখন সর্বকনিষ্ঠ সদস্যটি হঠাৎ কোনো কারণ ছাড়াই চিৎকার শুরু করলো। সে ঘরের এখন কোণ থেকে অন্য কোণে ছুটে বেড়াতে লাগলো এবং প্রায় 7 ঘন্টা ধরে অনবরত চিৎকার করতে লাগলো। সে চিৎকারের মাত্রা একসময় তীব্রতার সব সীমা পেরিয়ে গেল, যার ফলে তার ভোকাল কর্ডটি ফেটে গেল ও কথা বলার ক্ষমতা হারালো। আর সেই সঙ্গে তার লাংস ক্ষতিগ্রস্ত হলো, আর সে কথা বলতে পারলো না এবং মাটিতে পড়ে কাতরাতে লাগলো। বিজ্ঞানীরা বুঝতে পারলো না এর কারণ কি। প্রধান বিজ্ঞানীর সাথে তার সহকর্মীদের মতবিরোধ হওয়া শুরু হলো। সব থেকে অবাক করা বিষয়টি ছিল যে সম্পূর্ণ ঘটনাটি যে ঘটে গেল রুমে, তার কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গেল না অন্যান্য বন্দীদের কাছ থেকে। তারা যেন যার নিজস্ব মাইক্রোফোনে ফিসফিস করতে লাগলো, একটা কথা বুঝে গেল না আর স্থির হয়ে বসে থাকলো। এইভাবে 3 দিন কেটে গেল। 12তম দিনে হঠাৎ এক ঘটনা ঘটে গেল। প্রধান বিজ্ঞানী সহ তার সহকর্মীরা উপস্থিত ছিলেন সেই কাঁচের জানালার সামনে। সেখানে তারা যা দেখলো তা অত্যন্ত ঘৃণ্য এক দৃশ্য। সর্বকনিষ্ঠ বন্ধুটি ছাড়া বাকি সব বন্ধুরা বইয়ের পাতাগুলো ছিঁড়তে লাগলো এবং নিজেদের মল দ্বারা সেই বইয়ের পাতাগুলি আটকাতে লাগলো সেই কাচের জানলাতে, যাতে কোনোভাবে আর রুমে থাকা বৈজ্ঞানিকরা তাদেরকে দেখতে না পায়। সব বৈজ্ঞানিকরা চিৎকার করতে লাগলো মাইক্রোফোনে, তাদের বারণ করতে থাকলো কাজটি বন্ধ করার জন্য বলতে লাগলো, কিন্তু বন্দীরা সেই সমস্ত কথায় কোনো রকম কর্ণপাত করলো না। পুরো রুমটির দৃষ্টির অগোচরে যাওয়ার পর ভেতর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসতে লাগলো। কিছুই তো বুঝতে পারছিল না বৈজ্ঞানিকরা ঠিক কী হচ্ছিল রুমের ভিতরে। 13 নম্বর দিনে হঠাৎ সমস্ত নিশ্চুপ হয়ে গেল। এমন নিঃশব্দ তা বৈজ্ঞানিকদের আবার ভয় পাইয়ে দিল। তারা বারবার মাইক্রোফোনে বন্দীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকলো, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো রকম শব্দ পাওয়া যাচ্ছিল না। বৈজ্ঞানিকরা আবার অবাক হয়ে এটা ভেবে যে একটা ঘরে 5 জন মানুষ একসঙ্গে থাকার পরে কিভাবে কোনো আওয়াজ আসছে না। প্রধান বৈজ্ঞানিক ও সহবৈজ্ঞানিকরা এবার ঠিক করতে শুরু করলো সেই রুমটি খোলার জন্য, কিন্তু বিভিন্ন মতবিরোধের কারণে রুমটি খোলা হলো না। 14 নম্বর দিনে ঠিক হলো সেই বন্দীদের উদ্দেশ্যে ঘোষণা করা হলো সে রুমের দরজা খোলা হবে। তাদের এই পরীক্ষার এখানেই সমাপ্তি ঘটছে, কিন্তু তারপরেও ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। বৈজ্ঞানিকরা ভাবলেন হয়তো তারা সবাই মারা গেছে। তারা তৎক্ষণাৎ অক্সিজেনের মাত্রা পরীক্ষা করতে তাতে যা ছিল সেও অবাক করা বিষয় যে পরিমাণ অক্সিজেন খরচ হইতে তাদের প্রমাণ হচ্ছিল যে 4 জন মানুষ এখনও জীবিত আছে সেই ঘরে। এরপর বিভিন্ন আয়োজনের শেষে 15 নম্বর দিনে মাঝরাতে দরজা খোলা হবে একদম ঠিক হয়ে গেল। বন্দীদের উদ্দেশ্যে ঘোষণা করা হলো তাদের ঘরের দরজা খোলা হচ্ছে। তারা যেন দরজা থেকে দূরে সরে যায় এবং মাটিতে শুয়ে পড়ে। এর অন্যথা হলে তাদেরকে তৎক্ষণাৎ গুলি করে হত্যা করা হবে। আর ঠিক তখনই ঘরের মধ্যে একটা ক্ষীণ ও দৃঢ় কণ্ঠস্বরে একজন বন্দী বলে উঠল, তারা মুক্তি চায় না। কিন্তু বিজ্ঞানীরা সেই সমস্ত কথা না শুনে ঘর থেকে বিষাক্ত গ্যাস বের করে দিয়ে পরিশুদ্ধ বাতাস প্রবেশ করালেন।
আর তখনই সমস্ত বন্দীরা তারস্বরে চিৎকার করতে লাগলো, তারা বিনতি করতে লাগলো সেই বিষাক্ত গ্যাসটি যেন তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়, তারা সেটি ছাড়া থাকতে পারবে না। তারা এমনভাবে বিনতি করতে লাগলো যেন নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে। সমস্ত বৈজ্ঞানিকরা অবাক হয়ে গেল, কিন্তু তারা মনস্থ করলো দরজা খুলতেই হবে। সেই জন্য কিছু রাশিয়ান সৈনিকদের সেখানে পাঠানো হলো। আর দরজা খুলতে বন্দীদের সঙ্গে সঙ্গে রাশিয়ান সৈন্যরাও চিৎকার করে উঠল ঘরের ভয়ানক দৃশ্য দেখে এবং ছুটে পালিয়ে গেল। তাদেরকে পালিয়ে আসার কারণ জিজ্ঞাসা করা হলো। তারা জানায় সেই ঘরের জঘন্য পরিবেশের কথা। 4 জন বন্দী এখন সেখানে জীবিত ছিল, কিন্তু তাদেরকে জীবিত বলা যায় না, তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ ওঠে। কারণ প্রত্যেকের শরীরের কোনো চামড়ার অবশেষ নেই, শরীরের ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছিল তাদের শরীরের বাইরে থেকে। ঘরে প্রায় 4 ইঞ্চি জল জমে যায়, কারণ যে বন্দীটি মারা গিয়েছিল তারা উরু ও বুকের মাংস ছিঁড়ে ঢোকানো হয়েছিল ড্রেনেজ সিস্টেমের মধ্যে। তার ফলে জল জমে যায় ঘরে। দুর্গন্ধ সেখানে 1 মিনিটও যাচ্ছিল না। বন্দীদের শারীরিক অবস্থাও ছিল অতি ভয়ঙ্কর। তাদের প্রত্যেক শরীরের মাংস টেনে ছেঁড়া হয়েছিল, তবে তাদের হৃৎপিণ্ড ও ফুসফুস ঠিকমতো কাজ করছিল। এদের মধ্যে সবথেকে অবস্থা ছিল ফ্লেসিক্সের। তার শরীরের অ্যাডোমিনাল অংশে পেটের থেকে বার করে মেঝেতে রাখা ছিল। তবে আশ্চর্যের বিষয় এই যে তারা এই শারীরিক সিস্টেম দিব্যি চলছিল। তার হজম করার নালীটিও কাজ করছিল। তার প্রমাণ পাওয়া যায় তার ভিতরে থাকা মাংসের টুকরো দেখে। যা ছিল তার নিজের শরীরের মাংস ও চামড়া। সে প্রথম 1 সপ্তাহ পর থেকে খাবার বন্ধ করে দিয়ে এই সমস্ত খাচ্ছিল। এমন ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনে বৈজ্ঞানিকরা তৎক্ষণাৎ সৈন্যদের গিয়ে সে বন্দীগুলোকে আনতে বললেন বাইরে। কিন্তু এমন ভয়াবহ পরিবেশে কোনো সৈনিকই যেতে রাজি হচ্ছিল না প্রথমে। তারপর জোর করে 5 জন সৈন্যকে পাঠানো হয় সেই ঘরে, কিন্তু সেখানের পরিবেশ হয়ে ওঠে ঘৃণ্য ও অসহনীয়। বন্দীরা ধস্তাধস্তি করতে থাকে সৈন্যদের সাথে। তারা কিছুতেই রাজি হয় না সে ঘর ছেড়ে বেরোতে। হাতাহাতির মধ্যে একজন রাশিয়ান সৈনিকের গলার ধমনী ছিঁড়ে তাকে মেরে ফেলে প্রথম বন্দী, আর এক বন্দী অন্য একজন সৈন্য ওর পায়ে ধমনী কামড়ে দেয়। তাতে তার ধমনী কেটে যায় ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মারা যায়। অন্য এক বন্দীকে ধরতে গেলে সে সৈনিকদের বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে গুলি করে মেরে ফেলে। এইভাবে মোট 4 জন সৈন্য মারা পড়ে ও বেঁচে ফেরা সৈন্যটি কিছুদিন পরে সুসাইড করে নিজেকে শেষ করে দেয়, ডিপ্রেশনে ভুগে। এরপর আরও অনেক সৈন্যকে পাঠানো হয় এবং 15 দিনেই শেষ পর্যন্ত তাদেরকে সে ঘর থেকে বার করে আনা হয়। ধস্তাধস্তির ফলে একজন বন্দী গুরুতর জখম হয়, তার শরীরের ধমনী ছিঁড়ে গিয়ে রক্তপাত শুরু হয়। তৎক্ষণাৎ সেখানে ডাক্তাররা উপস্থিত হয় এবং বন্দীদের চিকিৎসার জন্য তারা তাদের কার্যকারী ভূমিকা পালন করতে থাকে। ধমনী ছিঁড়ে যাওয়া রোগীকে সুস্থ করার জন্য ও হাত অবশ করে ফেলে। হাতের সেলাই করার সিদ্ধান্ত নেয় তারা। তবে তার জন্য ওষুধ দেওয়া হলে আশ্চর্যের বিষয় এই যে ওই ওষুধ কোনো রকমভাবেই কাজ করে না। সে যুগে অবশ করার জন্য ব্যবহৃত হয় মরফিন। অসুস্থ বন্দীটিকে সাধারণ মানুষের চেয়ে 10 গুণ বেশি দেওয়া হয়েছিল সেই ওষুধ। তারপরেও বন্দীটি কাটা পশুর মতো ছটপট করতে থাকে এবং শেষ পর্যন্ত ডাক্তারটির গলা টিপে তাকে মেরে ফেলে। এরপর সে আরও 5 মিনিট সে বেঁচে থাকে ও শেষ পর্যন্ত তার রক্তের মধ্যে অতিরিক্ত মরফিন যাওয়ার ফলে তার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় ও সে মারা যায়। এরপর বাকি 3 জন বন্দী বারবার ডাক্তারের কাছে অনুরোধ করতে থাকে তাদেরকে ওই বিষাক্ত গ্যাসটি ফিরিয়ে দেওয়ার জন্য। ডাক্তাররা তাদের কোথায় কোনো গুরুত্ব দেয় না। তারা সব থেকে অসুস্থ বন্দীটিকে এবার চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেই বন্দীটি যার পেটের ভেতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাইরে পড়েছিল। অপারেশনের সুবিধার্থে বন্দীটিকে অবশ করার ওষুধ দিলেও কোনো রকম ঔষধই তার শরীরে কাজ করছিল না। শেষ পর্যন্ত তার জন্য অ্যানেস্থেসিয়া গ্যাস নিয়ে আসা হলো। বন্দীটি বারবার বারণ করতে লাগলো ডাক্তারদের সেই গ্যাস তাকে না দেওয়ার জন্য, কিন্তু ডাক্তাররা তার কথা মানে না। তাকে সেই গ্যাস দেওয়া হলো। দেওয়ার সঙ্গে সঙ্গে বন্দীটি শান্ত হয়ে গেল ও তার কয়েক সেকেন্ডের মধ্যে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ হয়ে সে মারা গেল। ডাক্তাররা পরীক্ষা করে দেখলো অদ্ভুতভাবে তার শরীরে অক্সিজেনের মাত্রা ছিল সাধারণ মানুষের থেকে 3 গুণ বেশি, আর ধস্তাধস্তির ফলে তার দেহের 9টি হাড় ভাঙা গিয়েছিল। এরপর ভোকাল কর্ড নষ্ট হয়ে সর্বকনিষ্ঠ বন্দীটিকে নিয়ে আসা হলো অপারেশন থিয়েটারে। চিকিৎসকরা
তার কথা মেনে নিয়ে তাকে অ্যানেস্থেসিয়া দিল না এবং বিনা অবশ করেই তার অপারেশন শুরু করে দিল। সবথেকে অদ্ভুত ব্যাপারটা, ছুরি কাঁচির শরীরের মধ্যে দিয়ে চালানো সত্ত্বেও সে এতটুকু চিৎকার করলো না। অপারেশন থিয়েটারের নার্স জানায় যতবার সে বন্দিটির দিকে তাকিয়ে এক অদ্ভুত বাঁকা হাসি দিয়েছে বন্দিটি। অপারেশন শেষ শল্য চিকিৎসককে কিছু একটি বলতে চাই সে বন্দিটি খুব গুরুত্বপূর্ণ কথা ভেবে ডাক্তাররা খাতা পেন নিয়ে এলো। বন্দিটিকে বলে, আমাকে কাটতে থাকো। তারপর বাকি দুই বন্দীদের অপারেশন করতে গেলে তারা খুব জোরে জোরে হাসতে থাকে। তাতে ডাক্তারদের তাদের অপারেশন করতে খুবই অসুবিধা হয়। তাদেরকে অ্যানেস্থেসিয়া ওষুধ অতিরিক্ত মাত্রায় দিলে তারা একটু শান্ত হয় বটে, কিন্তু শীঘ্রই তাদের জ্ঞান ফিরে আসে ও বারবার তারা বাধা দিতে থাকে অপারেশনে ও তারা বিষাক্ত গ্যাসটি চাইতে থাকে। এরপর অপারেশন থামিয়ে দিয়েই তাদেরকে একটি অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে মিলিটারি ফোর্স গবেষকদেরকে বিভিন্নভাবে দোষারোপ করতে থাকে পরীক্ষার এমন কার্যফলের কারণে। তবে প্রধান কমান্ডাররা বিষয়টির মধ্যে সম্ভাব্য ফল দেখতে পায় ও বেঁচে যাওয়া বন্দীদেরকে পুনরায় গ্যাস চেম্বারে পাঠাতে চান, কিন্তু এই প্রক্রিয়া ছিল সময় সাপেক্ষ। তাই ততক্ষণে অন্য একটি ঘরের সমস্ত বন্দীদের ইইজি মনিটরের সঙ্গে যুক্ত করা হয়। সেই ঘরে গিয়ে অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় মোট 3 জন বন্দী। তাদের মধ্যে একজন টানা প্রলাপ করতে থাকে, অপর বন্দীটি বসে বসে এদিক ওদিক ঘুরে ঘর দেখতে থাকে আর নিশ্চুপ হয়ে কাটায় পুরো সময়টা। তৃতীয় বন্দীটি বালিশে মাথা দিয়ে শুয়ে চোখ পিটপিট করতে থাকে ক্রমাগত। ডাক্তাররা তাদের শরীর পরীক্ষা করে পর যে রেজাল্ট পায় তা দেখে তারা বিস্মিত হয়ে পড়ে। বন্দীদের শরীরের চামড়া ওঠানো অবস্থা দেখে ও তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খারাপ অবস্থায় দেখে ভেবেছিল হয়তো একে অপরকে আক্রমণ করে তা দিয়ে সেগুলো ছিঁড়েছিল, কিন্তু তাদের সমস্ত ভাবনা ভুল প্রমাণিত হয়। দেখা যায় তারা একে অপরের নয়, বরং যে যার নিজের শরীরের ক্ষতি নিজেকেই নিজের হাতের আঙুল আর নখ দিয়ে করেছিল। ডাক্তারদের চোখে আরও একটা বিস্ময়কর বিষয় ধরা পড়েছিল। তা হলো ইইজি মনিটরে যা দেখা যাচ্ছিল তা হলো বন্দীদের ব্রেন ওয়েভ বারবার ফ্ল্যাট হচ্ছিল, আবার বারবার নর্মাল হয়ে যাচ্ছিল। অর্থাৎ প্রতি মুহূর্তে তাদের মস্তিষ্কের মৃত্যু ঘটেছিল এবং আবার তারা পর মুহূর্তে বেঁচে ফিরল। এইরকম যে বাস্তবে সম্ভব তারা তাদের কাছে আশ্চর্যকরের বিষয় ছিল। ডাক্তারি সূত্রে সব ভেঙে দেয় এমন এদের কার্যকলাপ। কয়েক ঘন্টার মধ্যে বালিশে শুয়ে থাকা তৃতীয় বন্দী মারা যায়। এরপর সমস্ত আয়োজন মিটে গেলে প্রধান কমান্ডার বাকি 2 বেঁচে থাকা বন্দী সহ আরও 3 জন সহ গবেষক ওই গ্যাস চেম্বারের মধ্যে প্রেরণ করার নির্দেশ দেয় রাশিয়ান সৈনিকদের। তারপর তাদেরকে জোর করে সেই ঘরে বন্দি করে দেওয়া হয় ও বাইরে থেকে প্রধান গবেষক গ্যারি ব্রামার ও প্রধান কমান্ডার সকল বন্দীদের অস্বাভাবিক আচরণ দেখতে থাকে। বন্দীরা সেই ঘরে গিয়ে অস্বাভাবিক অসহনীয় কার্যকলাপ করতে থাকে যা কখনোই দৃষ্টিনন্দন ছিল না। তাই আর সহ্য করতে না পেরে গবেষক এই বৈজ্ঞানিক পরীক্ষার সমাপ্তি ঘটাতে চাইছিল। মতবিরোধ সৃষ্টি হয় সেই প্রধান কমান্ডার প্রধান গবেষকের মধ্যে, যার ফলে প্রধান কমান্ডার সেই ঘরে থাকা এক সৈনিককে নির্দেশ দেন সেই গ্যাস চেম্বারে প্রধান গবেষককে পাঠানোর জন্য। সেই মুহূর্তে গবেষক তার পকেট থেকে পিস্তল বের করে .0 রেঞ্জ থেকে হত্যা করে সে অত্যাচারী অহংকারী কমান্ডোটিকে। এই ঘটনাটি দেখে সৈনিকটির হাত থেকে পড়ে যায় তার বন্দুক আর সঙ্গে গবেষক কুড়িয়ে নেয় সেই মেশিন গান, আর সে গ্যাস চেম্বারের দরজা খুলে ফেলেও তারপর সমস্ত বন্দীদের এক ঝটকায় বন্দুকের গুলিতে শেষ করে ফেলে। শেষ বেঁচে যায় সেই পুরনো নাৎসি বন্দীদের মধ্যে থাকা সর্বকনিষ্ঠ বন্দীটিকে। তার দিকে বন্দুক তাক করে বিজ্ঞানী জিজ্ঞাসা করে, সে কে তুমি, কি তোমার আসল পরিচয়, কেন এমন ঘৃণ্য কাজ করছো তুমি? তার উত্তরে বন্দীটি জানায়, আমি হলাম সেই অন্ধকার তুমি যাকে তুমি প্রাণপণে শিকল বন্দি করে রেখেছো তোমার নিজের সত্তায়। আমি হলাম সেই পশু যা তোমার মধ্যেই বিরাজমান। আমি হলাম সেই শয়তান যা অস্তিত্ব তুমি টের পাও গভীর রাতে তোমার মস্তিষ্কের মধ্যে। তোমার যা কিছু খারাপ দিক তুমি লুকোতে চাও সমাজে থেকে, তুমি যাকে হত্যা করে এগিয়ে দিতে যেতে চাও তোমার উজ্জ্বল ভবিষ্যৎ দিকে, আমি সে। এরপর বিজ্ঞানীটি আর কোনো কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলে সেই বন্দীটিকে আর নিজের কৃতকর্মের প্রতি হতাশ ও প্রায়শ্চিত্তের জন্য সেই গ্যাস চেম্বারে আগুন জ্বালিয়ে নিজেকে আত্মহত্যা দেয়। এমন ভয়াবহ বৈজ্ঞানিক পরীক্ষা কখনোই ইতিহাসে ঘটেনি। অনেকে এটি সত্য মনে করে, তবে এটি সম্পূর্ণ মানুষের বানানো কাল্পনিক কাহিনী।
আমি আরও একবার নতুন করে এই চ্যানেল দেওয়ার চেষ্টা করলাম।